আচ্ছা, তো আমরা আগের দিন যেটা বলেছিলাম যে আমরা আজকে শিখবো হচ্ছে রাশি অনুযায়ী মানুষ মানুষের শরীরের অঙ্গের বিভাজন। তো প্রত্যেকেই আপনারা কালপুরুষের যে চক্রটি আমরা আঁকা শিখেছি আগের দিন, সেই রকম একটি কালপুরুষের ছক, যেটা আমরা আগের দিন আঁকা শিখেছিলাম, সেটা একটু এঁকে নেবেন। প্রত্যেকে এঁকে নিন। ম্যাম, ওই বিভাজনের ছকটা তো? হ্যাঁ, আপনি একটি যে কোনো একটা ছক আগে আগে আঁকুন, তারপরে আমি বলে দিচ্ছি, সেটা অনুযায়ী লিখবেন। আগে একটা ছক আপনারা আঁকুন। হ্যাঁ, ওইটাই যেরকম যে যেরকম কোনো একটা। বিভাজনে হ্যাঁ করেছিলাম ওই হ্যাঁ রকম হ্যাঁ। ছক তো? হ্যাঁ, একটা ছক। হুম। আচ্ছা, আমি কি একটা পেজ শেয়ার করলাম, সেটা কি আপনারা দেখতে পাচ্ছেন? না ম্যাম। পেজ না শেয়ার। ম্যাম, দেখা যাচ্ছে না। আচ্ছা, আজকে পেজ শেয়ারটা করতে পারছি না কোনো কারণে। যাই হোক, একটা প্রথমে আমরা যেরকম ভাবে রাশি, কোন ঘরের কোন রাশি হয়, সেটা আমরা যেরকম শিখেছিলাম, সেই রকম আমরা আজকে একটা রাশি প্রথমে এঁকে নেই। রাশির ছক আঁকা হয়ে গেলে বলবেন এঁকেছেন তো। হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। হ্যাঁ, এবার আমরা যেটা জেনেছিলাম যে প্রথম ঘরটা হচ্ছে কালপুরুষের 1 নম্বর রাশি, যার নাম হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির থেকে মানব শরীরের কোন কোন অঙ্গের বিভাজন হয় সেটা আজকে আমরা জানবো। তো মেষ রাশির থেকে আমাদের ভ্রু থেকে তার উপরের অংশ, অর্থাৎ ভ্রুর উপরে কপাল, চুল এবং মস্তিষ্কের শীর্ষদেশ, এই বিভাজনটা হয়। তাহলে আপনারা সেই ছকের পাশাপাশি বা আগেও অ্যারো দিয়ে ডান দিকে লিখে দিন যে মেষ রাশি থেকে বিচার করা হচ্ছে ভ্রু থেকে মস্তিষ্কের উপর অংশটা। মেষ রাশি থেকে বিভাজন করা হচ্ছে ভ্রু থেকে মস্তিষ্কের উপরের অংশ, ভ্রু, কপাল এবং চুল ও মস্তিষ্কের শীর্ষদেশ। ভ্রু থেকে মস্তিষ্কের। উপরের অংশ, ভ্রু, কপাল, চুল এবং মস্তিষ্কের শীর্ষদেশ, এই উপরের অংশটি। হ্যাঁ ম্যাডাম, হয়েছে। আচ্ছা, এর পরের দ্বিতীয় নম্বর কালপুরুষের দ্বিতীয় নম্বর রাশি, যেটি হচ্ছে বৃষ রাশি, দ্বিতীয় ঘর। এই বৃষ রাশি থেকে আমরা বিচার করি হচ্ছে ভ্রুর নিচ থেকে থুতনি পর্যন্ত অংশ, অর্থাৎ চোখ, নাক, মুখ এবং এই থুতনি পর্যন্ত। বৃষ রাশি থেকে এই বিচারটা হচ্ছে ভ্রুর নিচ থেকে থুতনি পর্যন্ত। চোখ, হ্যাঁ নাক, ম্যাডাম। মুখ আর থুতনি থুতনি থুতনি। পর্যন্ত, হ্যাঁ। সত্যি। আচ্ছা, হয়েছে। হ্যাঁ ম্যাডাম, হয়েছে। হুম। এরপর আপনারা লিখবেন মিথুন রাশি, কালপুরুষের 3 নম্বর রাশি। ম্যাম, ইকো হচ্ছে। না না, ওটা যারা আনমিউটেড রয়েছেন তাদের অডিওটাও ম্যামের অডিওটাতে আমরা সকলে শুনতে পাচ্ছি। দেখুন তো এবার ঠিক আছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আপনারা একটু সকলে মিউট করে দিন। যার যেটা বুঝতে অসুবিধা হবে তখন আনমিউট করে প্রশ্ন করবেন, কেমন? হ্যাঁ। তো এবার আমরা কালপুরুষের তৃতীয় রাশি থেকে জানবো। কালপুরুষের তৃতীয় রাশি হচ্ছে মিথুন রাশি, এবং এই মিথুন রাশি থেকে আমরা বিচার করি হচ্ছে থুতনির পরবর্তী অংশ থেকে আমাদের বক্ষের উপরিভাগ পর্যন্ত, অর্থাৎ দুটি হাত, আঙুল সহকারে দুটি হাত, এবং যদি বগল ইনক্লুড করা হয় তাহলে আমাদের বক্ষের যে উপরের অংশ, এই পর্যন্তকে আমরা বিভাজন মানে বিশ্লেষণ করি হচ্ছে কালপুরুষের 3 নম্বর রাশি মিথুন রাশির থেকে। বোঝা গেল? ম্যাম, আরেকবার বলবেন? হ্যাঁ, গলা নিশ্চয়ই। গলা গলা।
থুতনির নিচের অংশ থেকে গলা, দুটো হাত এবং আমাদের বক্ষের ঊর্ধ্বাংশ মানে বুকের উপরিভাগ পর্যন্ত বিচার করা হয় হচ্ছে মিথুন রাশির থেকে। হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে। এরপর আমরা কালপুরুষের 4 নম্বর রাশি অর্থাৎ চতুর্থ রাশি হচ্ছে কর্কট। এই 4 নম্বর রাশির থেকে আমরা বিচার করি হচ্ছে পুরো বক্ষ অর্থাৎ পুরো বুকের অংশটি। সেক্ষেত্রে স্তন, ফুসফুস, হৃৎপিণ্ড এবং পাঁজর এই পর্যন্ত আমরা বিচার করি হচ্ছে কালপুরুষের 4 নম্বর রাশি কর্কট থেকে। বুক, স্তন, হৃৎপিণ্ড এবং ফুসফুস এবং বুকের পাঁজর এই পর্যন্ত বিশ্লেষণ করা হয়। ম্যাম হৃৎপিণ্ডটা একটু ইংলিশে বলুন না। হার্ট, হার্টের বিচার করা হয় 4 নম্বর রাশি থেকে। ম্যাম হার্ট, তারপরে? হার্ট টোটাল আমাদের চেস্টের পুরো অংশটাই আমরা পুরো চেস্টটা বিচার করি হচ্ছে 4 নম্বর রাশি থেকে। এবার পুরো চেস্টের মধ্যে যা যা পড়ছে লাংস, হার্ট, ব্রেস্ট এবং বুকের যে আমরা পাঁজরের যে হাড় গুলো হয় সেই পর্যন্ত বিচার করা হয় 4th ভাব থেকে, 4 নম্বর রাশি থেকে। ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম হয়েছে। এরপরে আমরা 5 নম্বর রাশি, কালপুরুষের 5 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। এই সিংহ রাশি থেকে আমরা বিচার করব হচ্ছে উদরে অর্থাৎ পেটে। পেটের কোন অংশগুলো আমরা বিচার করব সেটা হচ্ছে পাকস্থলী, লিভার এবং নাভির ঊর্ধ্বাংশের যে অংশটা সেই পর্যন্ত বিচার হবে সিংহ রাশি থেকে। পাকস্থলী। আর লিভার। ম্যাম একটু ইংলিশে ওয়ার্ডগুলো বলুন না প্লিজ। আচ্ছা লিখে রাখুন, আমি আপনাকে পরে পার্সোনালি সব বলে দেবো, আপাতত আপাতত লিখে রাখুন। মানে সিংহ রাশি থেকে আমরা বিচার করি পাকস্থলী, পেটে পেটে লিভার। টোটাল পেটটা আমাদের নাভির উপরের যে অংশটা পেটের মধ্যে যেগুলো থাকে সেই বিচারগুলো করা হয় হচ্ছে সিংহ রাশি থেকে। ভেতরে এগুলো যদি একটু বলেন। আমি এগুলো সব ডিটেল বলবো, প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা বলতে গেলে সময় একদম নষ্ট হয়ে যাবে, আপাতত লিখে রাখুন। তারপর যার পাকস্থলী, যদি সমস্যা লিভার, হয়, আর কি বললেন? পাকস্থলী, লিভার। লিভার এবং ঊর্ধ্বাংশ, পেটের ঊর্ধ্বাংশটা আচ্ছা। আপনারা এখন শুধু লিখতে থাকুন। হ্যাঁ, যে যে সমস্যা হবে আমাকে আপনারা গ্রুপে মেসেজ করবেন, আমি প্রত্যেকের উত্তর তখন দিয়ে দেবো। এখন যদি প্রত্যেকের আলাদা আলাদা উত্তর দিতে যাই আমাদের ক্লাস শেষ হবে না, ঠিক আছে? যেখানে যেখানে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নিজের খাতায় একটা কোয়েরি চিহ্ন করে দিন, আমি সবাইকে বুঝিয়ে দেবো পরে গ্রুপে। প্রথমে একটু লেখাটা কমপ্লিট করে নিন। হ্যাঁ ম্যাডাম আচ্ছা, হয়ে গেছে। এরপরে এরপরে আমরা কন্যা রাশি থেকে বিচার করব। কন্যা রাশি থেকে বিচার করব হচ্ছে নাভির নিম্ন অংশ অর্থাৎ তলপেটের যে অংশটি, তার মধ্যে পড়ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং তলপেট। এটা একটু লিখে রাখুন। নাভি। ম্যাম নাভির আরেকবার বলুন। তলপেটের যে নিচের অংশটা মানে নাভির নিচে যে তলপেটটি হয়, হ্যাঁ, এর আগে নাভির নিচে যে তলপেটের অংশটি হয় সেইখানের মধ্যে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এবং কোমর দেশ, কোটি দেশটা যেটা টোটাল কোটি বলতে যেটা বোঝায় কোমর থেকে ক্ষুদ্রান্ত বৃহদান্ত পর্যন্ত আমাদের যে মানে বিভাগটা হয় সেটা হচ্ছে কন্যা রাশি থেকে আমরা বিচার করব। ইন্টেস্টাইন এবং আমাদের কোমরের দিকটা হলো।
হ্যাঁ ম্যাডাম হয়েছে। আচ্ছা, এরপরে বিচার হচ্ছে আমাদের তুলা রাশি থেকে। তুলা রাশি থেকে বিচার করব স্ত্রীদের ক্ষেত্রে যোনি, পুরুষের ক্ষেত্রে লিঙ্গ, এবং শুক্রাশয় এবং গর্ভাশয়, ইউট্রাস, জরায়ু যে বিভাগটা, সেই বিভাগটা আমরা টোটালটা বিচার করব হচ্ছে তুলা রাশি থেকে। আর একবার বলুন। হ্যাঁ, আর একবার বলছি, সেটা হচ্ছে তুলা রাশি থেকে আমরা বিচার করব স্ত্রীদের ক্ষেত্রে যোনি, পুরুষের ক্ষেত্রে লিঙ্গ, শুক্রাশয় এবং জরায়ু, এর টোটাল বিভাগটা। ম্যাম আরেকবার বলবেন একটু? লিভার। তুলা রাশি থেকে আমরা বিচার করব যোনি, লিঙ্গ, শুক্রাশয়, গর্ভাশয়, জরায়ু, এই বিভাগগুলো। ম্যাম শুক্রাশয়টা কি ম্যাম? ফ্রাইডে? আমি এগুলো পরে পরে বলছি, প্রত্যেকটা ইংলিশ আপনাকে আলাদা করে বলে দেওয়া হবে। আপনি ঠিক আপাতত ঠিক লিখুন। ঠিক ঠিক আছে ম্যাম। দেখা হচ্ছে টেস্টিকেল, পুরুষের যেখানে যেখানে শুক্রের থলি থাকে, সেই সেই জায়গাটাকে বলা হয়, যেখান থেকে স্পাম নির্গত হয়। কি বললেন ম্যাম? টেস্টিকেল, শুক্রাশয় কথার উনি মানে জিজ্ঞেস করছিলেন। মানে নারীদের যেমন ডিম্বাশয় থাকে, যেখান থেকে ওভার, মানে যেটাকে ওভারি বলে, ওরকম পুরুষের ক্ষেত্রেও টেস্টিকেল থাকে থাকে, যেখান থেকে শুক্রাশয় নির্গত হয়, সেই অংশের বিচার করা হয় তুলা তুলা রাশি থেকে। ওকে ম্যাম। বোঝানো হলো? এবার এইগুলো যেহেতু আমাদের মেডিকেল সায়েন্সের বিষয়, সেগুলো এখনই আমি এখানে ডিটেল বলতে চাইছি না। আপনারা লিখে রাখুন, সমস্যা যেটা হবে আমি গ্রুপে ডিটেল তখন বুঝিয়ে দেবো। হ্যাঁ ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা, এবার বৃশ্চিক রাশি থেকে লিখবো আমরা আহ গুচ্ছাশয় এবং নিতম্ব। ঈশ্বর, ম্যাম আরেকবার যদি বলেন। গুচ্ছ এবং নিতম্ব। ও মূত্রশয়। না, গুচ্ছ মূত্র। এবং নিতম্ব, ব্যাক। যে যে কথাগুলো এখন বুঝতে পারছেন না, সেগুলো নিজেদের খাতাতে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখুন, গ্রুপে আলোচনা করা হবে, কারণ এখানে সবকিছু অত ডিটেল বলতে পারছি না। ম্যাম গুচ্ছ আর হ্যাঁ নিতম্ব। হয়ে গেছে। হ্যাঁ, গুহ্য এবং নিতম্ব, এর যদি অর্থ না বুঝে থাকেন সেখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখুন। আরে, হুম, হ্যাঁ ম্যাডাম হয়ে হ্যাঁ গেছে। নেক্সট। আচ্ছা, এরপর আমরা জানবো হচ্ছে ধনুরাশি। ধনুরাশি থেকে উরুদয় অর্থাৎ থাইয়ের বিচার করা হয়। উরুদয় অর্থাৎ থাই, থাইয়ের বিচার করা হয় হচ্ছে ধনুরাশি থেকে। তারপর লিখবেন মকর রাশি। মকর রাশি থেকে আমরা বিচার করব দুটো হাঁটুর, কি ম্যাম? হাঁটু হাঁটু, নি হাঁটু।
মকর রাশি থেকে আমরা দুটো হাঁটুর বিচার করব। মকর রাশির পর এবার আমরা আসব কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি দিয়ে বিচার করব জঙ্ঘার, অর্থাৎ হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত যে পায়ের অংশটা, তাকে জঙ্ঘা বলা হয়। এই অংশটির বিচার করা হয় কুম্ভ রাশি থেকে। কুম্ভ রাশি থেকে বিচার করা হয় হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত এই অংশটিকে। এবং সর্বশেষ হচ্ছে মীন রাশি। মীন রাশিতে আমরা বিচার করব গোড়ালি থেকে পায়ের পাতা পর্যন্ত এই অংশটিকে। মীন রাশি থেকে আমরা বিচার করব গোড়ালি থেকে পায়ের পাতা এই অংশটিকে। কমপ্লিট? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তাহলে আমরা যেটা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মোট 12খানা রাশির নাম আমরা জেনেছিলাম। এবং আমরা আগের দিন বলেছিলাম যে বরাহমিহির বলেছিলেন যে আমাদের শারীরিক গঠনের আভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন অনুযায়ী এই রাশির বিভাজন হয়েছে। তো দেখুন যে 12টি রাশির মতন করে আমাদের শরীরের কিন্তু 12টি ভাগ হলো। প্রত্যেকটি রাশি অনুযায়ী এই এক একটি শরীরের ভাগ হলো। এবং এটা কিভাবে মনে রাখবেন, এই যে কোনটা কোন অংশ, এটা মনে রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে নিজের শরীরটাকে কল্পনা করে, এই যে 12টি ভাগ আমি আলাদা আলাদা করলাম, যে এই এই একটা ভাগ, এই একটা দ্বিতীয় তৃতীয় করে এই ভাগটা আপনি একবার মনে রাখার চেষ্টা করবেন। তারপরে প্রথম ভাগ থেকে শুরু করবেন মেষ রাশির থেকে, তারপর মেষি রাশি থেকে পরপর পরপর যদি মনে করে যান, তাহলে এক একটি ভাগ থেকে এক একটি রাশির নাম আপনি বার করতে পারবেন। তো এই যে আমরা বিভাজনটা জানলাম, এই বিভাজনটা জেনে আমরা কি মানে এটা আমাদের পরবর্তীকালে কোন কাজে লাগবে? একটু প্লিজ আপনারা আপনাদের মাইকটা মিউট করে রাখবেন প্লিজ। যারা যারা একটু আনমিউট করে রেখেছেন একটু মিউট করে রাখুন। যখন ম্যাম আমরা পরবর্তীকালে বিচার করব, যখন আপনারা প্রেডিকশন করবেন এবং প্রেডিকশনের সময় যখন আপনারা রোগ বিচার করবেন যে কোনো জাতক বা জাতিকা কোন রোগে আক্রান্ত হতে পারে, সেই সময় আমাদের এই জায়গাগুলো প্রয়োজন যে কোন রাশি থেকে কোন রোগের নির্ণয় হয়। মানে হাঁটুর রোগ হবে, না কারোর লাংসের সমস্যা হবে, নাকি কারোর চোখের প্রবলেম হবে, সেগুলো আপনারা এই রাশি সাপেক্ষে এবং গ্রহের কথা যখন আপনারা জানতে পারবেন, প্রত্যেকটা গ্রহ এরকম আলাদা আলাদা করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে সহায়তা করে। কোন রোগ কোন গ্রহ থেকে কোন রোগের নির্ণয় হবে সেটা আপনারা পরবর্তীকালে এই বিভাজন থেকে বুঝতে পারবেন। এইটা গেল আমাদের রাশি অনুযায়ী আহ আহ, মানব শরীরের অঙ্গের বিভাজন। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে রাশির অধিপতিদের নাম, অর্থাৎ কোন রাশির মালিক গ্রহকে। ঠিক আর একটা ছক এরকম এঁকেছেন, যেরকম ছক এঁকেছেন, প্লিজ আপনারা একটু মিউট করে রাখুন। মানস সরকার, মাম্পি রয়, আপনারা একটু মিউট হয়ে যান। মাম্পি রয়, মানস সরকার, হ্যাঁ থ্যাংক ইউ। একটা ছক এঁকে নিন এবং আমরা সেখানে প্রত্যেকটা রাশির নাম লিখে ফেলবো। যে প্রত্যেকটা রাশি আমরা আগের দিন শিখেছিলাম কোন রাশির মালিক গ্রহ কে সেটা। ম্যাম একটু একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলুন। অনেক সময় দেখা যায় যে নার্ভের প্রবলেম বা স্নায়ুতন্ত্র রোগ হয় কোনো আচ্ছা, মানুষের। যে যে প্রশ্ন আছে সেগুলো সব পরে হবে, আগে আমরা প্রশ্ন করে নিই। প্রশ্নে ঢুকলে সবার প্রশ্নের উত্তর দিতে গেলে ক্লাস শেষ করতে পারবো না। প্রশ্নটা একটু লিখে রাখুন। আমরা আবার আপনি চ্যাটে গিয়ে আপনি চ্যাটের ওখানে টাইপ করে রাখুন, ঠিক আছে? গ্রুপে এগুলো এগুলো নিয়ে আলোচনা করা হবে। একটা চার্ট সবাই আবার রেখে ফেলুন, যে ছকটা আপনারা আঁকা শিখেছেন, এবং প্রত্যেকটি রাশির নাম লিখে ফেলুন। অধিপতি গ্রহ সম্পর্কে জানবো, মালিক গ্রহকে, কোন রাশির মালিক গ্রহকে। আমরা যে আগের দিন রাশি সম্পর্কে জেনেছিলাম, যে তাদের স্বভাব কেমন, তাদের গুণ কি, তাদের জাতি কি, এই যে ইত্যাদি জেনে আমরা প্রত্যেকটা রাশির আলাদা আলাদা বিভাজনটা করেছিলাম, তাতে করে আমরা বুঝতে পেরেছিলাম মোটামুটি ভাবে একটা রাশির স্বভাবটা কেমন, সেই রাশির বৈশিষ্ট্য কিভাবে হয়। তো এই যে রাশির মালিক গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ, তার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, তারও নির্দিষ্ট কিছু গুণ আছে, জাতি আছে। এবং সেই গ্রহ দ্বারা কিন্তু এই প্রত্যেকটি রাশি হচ্ছে পরিচালিত হয়। যেমন ধরি আমরা যদি এরকম ভাবি যে কোনো একজন ভাড়াটিয়া
আহ পাশাপাশি দুটো বাড়িতে থাকেন, ধরুন দুটো বাড়িতেই হয়তো আলাদা আলাদা ভাড়াটিয়া থাকে। তো আহ, 1 নম্বর বাড়ির ভাড়াটিয়ার যে মালিক, সেই ভদ্রলোক ভীষণ রুচিসম্মত এবং ভীষণ পোলাইট, শিক্ষিত একজন মানুষ। আর একজন পাশের বাড়ির যে মানুষটি, তার যে বাড়ির মালিক, সে একদমই নিতান্তই অভদ্র মানুষ। কথার একদম ছিরিবিদ্রি নেই, তারস্বরে কথা বলেন এবং মোটেই ভদ্র নয়। তাহলে এই যে দুটো ভাড়াটিয়ার তো একরকম পরিস্থিতি হবে না। তারা কিন্তু কোনো না কোনো রকম ভাবে এই যে বাড়ির মালিক, তাদের দ্বারা কিন্তু কন্ট্রোলড হবেন এবং তাদের দ্বারা কিন্তু তাদের উপর প্রভাবটা পড়বে। যদি একজন শিক্ষিত মানুষের সঙ্গে বা মিষ্টভাষী একজন মানুষের সঙ্গে কোনো ভাড়াটিয়া থাকে, তো তার মধ্যে সেই গুণগুলো কিন্তু বর্তাবে। আর যদি একজন বাড়ির মালিক যে কিনা সারাক্ষণ তারস্বরে চিৎকার করছে, গালিগালাজ করছে, এরকম যদি কোনো বাড়ির মালিক হয়, সেক্ষেত্রে আপনি নিজেও যদি খুব ভালো মানুষ হয়েও থাকেন, আপনার পেশেন্স কিন্তু রাখতে পারবেন না, আপনি কিন্তু ধীরে ধীরে ওই মানুষটার মতন আচরণ করতে শুরু করবেন। তো সেই রকম ভাবেই আমাদের এই যে 12টি রাশি, তারাও কিন্তু তাদের যে মালিক গ্রহ, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা প্রভাবিত হয়। তো সেই মালিক গ্রহগুলোর নাম আমরা লিখবো। প্রথম হচ্ছে মেষ। মেষ রাশির মালিক গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স, MARS, মার্স। হয়ে গেলে একটু জানাবেন। কমপ্লিট। দ্বিতীয়টি লিখুন। দ্বিতীয় গ্রহের আম, রাশির নাম হচ্ছে বৃষ, এবং এই বৃষ রাশির মালিক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র। 3 নম্বর রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্কিউরি বা বুধ। ব্যাপারটা হচ্ছে না, আমরা এই ক্লাসে যারা আছি তাদের অনেকেরই অনেকটা হয়তো জানা, কিন্তু এমন অনেকেই আছেন যারা একদম শুরু করেছেন, তারা কিচ্ছু জানেন না। তো আমাদের এই জানা বিষয়গুলোও কিন্তু আবার প্রথম থেকে এই কারণেই জানতে হবে। জানার শেষ নেই, আর জানার চর্চা করলে কোনো রকম সমস্যাও নেই। সুতরাং যারা আপনারা জানেন তারা একটু ধৈর্য ধরে থাকুন, আর যারা জানেন না, তারা একদম নতুন করে শুরু করছে, তাদের জন্য একটু পেশেন্স রাখুন প্লিজ। হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। 4 নম্বর রাশি কর্কট রাশির মালিক হচ্ছে মুন, চন্দ্র। হয়ে গেছে ম্যাডাম। 5 নম্বর রাশি সিংহের মালিক হচ্ছে সান, সূর্য। হয়ে গেছে ম্যাডাম। হুম। আচ্ছা। 6 নম্বর রাশি কন্যা। কন্যারও কিন্তু মালিক গ্রহ হচ্ছে বুধ, মার্কিউরি। হয়ে গেছে ম্যাডাম। হুম। এবার আমরা 7 নম্বর রাশি তুলার মালিক হচ্ছে শুক্র বা ভেনাস। হয়ে গেছে ম্যাডাম। হুম। আচ্ছা। এবার 8 নম্বর রাশি বৃশ্চিকের মালিক হচ্ছে মঙ্গল বা মার্স। হয়ে গেছে। হয়ে গেছে নয় ম্যাডাম। নম্বর রাশির মালিক হচ্ছে ধনু। এই ধনুর মালিক বৃহস্পতি বা জুপিটার। দশ হয়ে নম্বর গেছে। রাশি হচ্ছে মকর। মকর রাশির অধিপতি শনি, স্যাটার্ন। 11 নম্বর রাশি কুম্ভ। কুম্ভের অধিপতিও কিন্তু শনি, স্যাটার্ন। এবং 12 নম্বর রাশি হচ্ছে মীন। মীন রাশির অধিপতিও হচ্ছে বৃহস্পতি। তাহলে আমরা যেটা জানতে পারলাম, একমাত্র রবি এবং চন্দ্র, এদের একটি করে রাশি দেওয়া হয়েছে, বাকি প্রত্যেকেরই কিন্তু দুটি করে রাশি। ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা। তো এবার এই যে গ্রহগুলোর আমরা নাম পেলাম, মোটামুটি বেদে 14টি গ্রহের কথা বলা হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত
11টি আবিষ্কৃত, হয়তো আরো 100 200 300 বছরে বাকি তিনটেও হয়তো পাওয়া যাবে। তো এই আহ 11টির মধ্যে আমরা মোটামুটি 9টি গ্রহ নিয়ে কাজ করে থাকি। এবার সেই যে 9টি গ্রহ, এই যে আপনারা নাম, কয়েকটির নাম জেনেছেন আর কয়েকটির নাম জানতে বাকি আছে। এবার এই ফলিক জ্যোতিষ এবং গণিত জ্যোতিষে গ্রহ কিন্তু এক বোঝায় না, মানে গ্রহের যে ধারণা সেটা কিন্তু আলাদা আলাদা রকম। গণিত জ্যোতিষের ক্ষেত্রে গ্রহের একরকম ধারণা, এবং ফলিক জ্যোতিষের ক্ষেত্রে সেই গণিত জ্যোতিষের সঙ্গে আরো কিছু নতুন ধারণা সেটা কিন্তু যুক্ত রয়েছে। এবার এই ফলিক জ্যোতিষে আমরা যেহেতু এখন এখন যে ক্লাসগুলো করছি সেটা কিন্তু ফলিক জ্যোতিষের ক্লাস। আপনারা পরবর্তীকালে যখন গণিত জ্যোতিষটা করবেন তখন আবার আরেকটা আলাদা রকম ব্যাখ্যা পাবেন। তো এই যে ফলিক জ্যোতিষে গ্রহকে কিন্তু মূলত তিন ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তারা গ্রহ, দ্বিতীয় হচ্ছে দীপ্ত গ্রহ, এবং তৃতীয় হচ্ছে তম গ্রহ। 1 নম্বর তারা গ্রহ। এই তারা গ্রহের মধ্যে 8টি গ্রহ পড়ছে, আপনারা এগুলো লিখতেও পারেন এবং অবশ্যই লিখবেন। এই 8টি গ্রহের মধ্যে পড়ছে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, প্রজাপতি, আহ রুদ্র এবং বরুণ। প্রজাপতি হচ্ছে ইউরেনাস, আর রুদ্র হচ্ছে প্লুটো, আর বরুণ হচ্ছে নেপচুন। বাদ বাকিগুলো আপনাদেরকে একটু আগে আমি সবকটার নামই বলেছি। তো এই যে 8টি গ্রহ, এই গ্রহগুলি পড়ছে হচ্ছে তারা গ্রহের অন্তর্গত হয়ে। আর তারপরে হচ্ছে আহ, ম্যাডাম আর একবার বলুন, তারা গ্রহ মঙ্গল বুধ আচ্ছা, এক বৃহস্পতি নম্বর শুক্র আমি আমি শনি। ভেঙে ভেঙে বলছি। 1 নম্বর লিখুন তারা, তারা গ্রহ। তারা গ্রহের মধ্যে হচ্ছে 8টি গ্রহ পড়ছে। সেগুলি হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। এই ইউরেনাসের বাংলা হচ্ছে প্রজাপতি, নেপচুন হচ্ছে বরুণ, আর প্লুটো হচ্ছে রুদ্র। ম্যাম একটু আস্তে বলুন না ম্যাম প্লিজ। ওকে, কোন অবধি লিখেছেন বলুন? মঙ্গল বুধ। পুরোপুরি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই পর্যন্ত লিখে নিন। রুদ্রর মালিক কে ম্যাম? প্লুটো। প্রজাপতি হচ্ছে ইউরেনাস, নেপচুন হচ্ছে বরুণ। ম্যাম শুক্র অবধি লেখা হয়ে গেছে। শুক্র পরে শনির পরে ওগুলো লিখে ফেলুন। শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। ম্যাডাম তারা গ্রহ মানে কি নক্ষত্র? হ্যাঁ। ম্যাম প্লুটো তো নেই এখন আর। না না, আবিষ্কৃত হয়েছে, আমরা এগুলো নিয়ে কাজও করি না। এটা পাশ্চাত্য যে জ্যোতিষ চর্চা হয় সেক্ষেত্রে হয়। আমরা মূলত এই যে রাহু কেতুকে ধরে ওই 9টি গ্রহ নিয়েই কাজ করি, কিন্তু আমাদের এগুলো জেনে রাখা দরকার, জেনে রাখুন। ওকে ওকে। ম্যাম প্রজাপতি তো ইউরেনাস, আর নেপচুন প্লুটোর বাংলাটা একটু বলবেন কি নাম? হ্যাঁ হ্যাঁ, প্লুটো প্রজাপতি। হচ্ছে রুদ্র, আর নেপচুন হচ্ছে আপনার বরুণ। ইউরেনাস, নেপচুন, প্লুটো এই 3টে গ্রহই আমাদের বৈদিক জ্যোতিষের ক্ষেত্রে কাজে লাগে না, এটা পাশ্চাত্য জ্যোতিষের ক্ষেত্রে লাগে। তবে অনেক জ্যোতিষী আবার এটা নিয়েও প্র্যাকটিস করেন, সেটা পরবর্তীকালে আপনারা যখন কাজ করবেন তখন বুঝবেন কোনটার কতটা গুরুত্ব। মূলত আমরা ওই 9টি গ্রহ নিয়েই কাজ করব। এর পরের দ্বিতীয় ভাগ হচ্ছে দীপ্ত গ্রহ। দীপ্ত গ্রহের মধ্যে রবি এবং চন্দ্র পড়ছে। গণিত জ্যোতিষে রবিকে বলা হয় স্থির নক্ষত্র এবং চন্দ্র উপগ্রহ। কিন্তু আমাদের এই ফলিক জ্যোতিষে এই দুটোকেই গ্রহ ধরা হচ্ছে, এবং এই দুটোকেই বলা হচ্ছে দীপ্ত গ্রহ। ম্যাডাম ম্যাম গণিত রবি জ্যোতিষে রবি রবিকে। রবি, চন্দ্র, রবি আর কি বললেন? চন্দ্র, চাঁদ, চাঁদ, রবি, চন্দ্র। ম্যাডাম আর গণিত এগুলোকে কি গ্রহ জ্যোতিষে বলা হয়? রবিকে। একজন বলুন, একজন করে বলুন। এগুলোকে দীপ্ত, কি গ্রহ বলা দীপ্ত হয়? গ্রহ, দীপ্ত, দীপ্ত গ্রহ, দয় দীর্ঘি পয় তয়, দীপ্ত গ্রহ। আচ্ছা।
হ্যাঁ, ম্যাডাম বলছি গণিত জ্যোতিষে রবিকে কি বলা হয়? নক্ষত্র। রবি তো নক্ষত্র, শান্ত নক্ষত্র, কিন্তু আমরা জ্যোতিষের ক্ষেত্রে সেটাকে গ্রহ ধরছি। কিন্তু আমরা কি পড়ে এসেছি যে রবি তো নক্ষত্র, সে তো গ্রহ নয়, সে স্থির হুম। নক্ষত্র। আর চন্দ্রকে কি বলা হয়? উপগ্রহ। না, গণিত জ্যোতিষে রবি তো ও স্থির, গ্রহ। চন্দ্র। যখন আমরা জ্যোতিষ করছি তখন সবাই গ্রহ, কিন্তু যখনই আমরা এটা বিজ্ঞানে চলে যাচ্ছি তখন তো তাদের আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। সূর্য সে রয়েছে নক্ষত্র, উপগ্রহ হিসেবে চন্দ্রকে ধরা হচ্ছে। কিন্তু আমাদের জ্যোতিষ, এই ফলিত জ্যোতিষে সবাই গ্রহ। ঠিক আছে, এর মধ্যে আলাদা নক্ষত্র হিসাবে আমরা রবিকে ধরবো না, সেও গ্রহ। ম্যাম, এই তারা গ্রহ আর এই দীপ্ত গ্রহ এই মানেটার কি, বা কেন এই ক্লাসিফিকেশন একটু যদি বলেন। বলবো, আগে একটু লিখে নিই। ঠিক আছে। এরপর হচ্ছে 3 নম্বর লিখুন তমগ্রহ। যার যেটা প্রশ্ন আছে আপনারা চ্যাট বক্সে গিয়ে লিখতে থাকুন। ক্লাসের মধ্যে সেগুলো করলে আমরা এগোতে পারবো না ক্লাসটা। আপনাদের প্রত্যেকের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখুন, তার আলাদা আলাদা সবার উত্তর দিয়ে দেওয়া হবে গ্রুপে। গ্রুপটা সেই কারণেই করা, আপনাদের যা কিছু সমস্যা সেখানে আমরা গ্রুপে আলোচনা করব। এখন আমরা ক্লাসটা কমপ্লিট করি। 16টা ক্লাস পেয়েছি আমরা এই ফলিত জ্যোতিষের জন্য। তাতে আমাদের অনেক পড়াশোনা করতে হবে, না হলে কমপ্লিট করে উঠতে পারবো না। এবার তম গ্রহ লিখুন। তম গ্রহের মধ্যে রাহু এবং কেতু। হয়ে গেছে ম্যাডাম? আমরা এর আগে যখন রাশির বিভাজন করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে জড় শক্তি এবং জড় পদার্থ, এই দুজনের জ্ঞাপক মানে নির্দেশক হিসাবে আমরা 12টি রাশির আলাদা আলাদা রকম ভাবে ব্যাখ্যা পেয়েছি। আর এই যে গ্রহ, তারা হচ্ছে প্রাণবন্ত পদার্থ এবং সচেতন মানে প্রাণবন্ত শক্তি, তাদের মিলনের যে আহ, জ্ঞাপক বা ব্যবস্থাপক সেটা হচ্ছে এই গ্রহ। ওটা যেমন জড় পদার্থ আর জড় শক্তি ছিল, এই ক্ষেত্রে হচ্ছে প্রাণবন্ত শক্তি এবং প্রাণবন্ত পদার্থের জ্ঞাপক। তো এই যে জগতে যা কিছু আমাদের লীলা চলছে, সেটা পাশাপাশি দুটো শক্তির দ্বারা কিন্তু এই লীলাটা চলছে। একটা হচ্ছে ধ্বংস, আর একটা হচ্ছে সৃষ্টি। একটা জন্ম, একটা মৃত্যু, একটা সংযোজন, একটা বিয়োজন। এই যে টোটাল সিস্টেমটা, এই সিস্টেমটাতেই কিন্তু পুরো আমাদের জগৎটা চলছে। তো এই সিস্টেমের ভিত্তিতেই গ্রহদেরকে আলাদা আলাদা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সৃষ্টি জ্ঞাপক গ্রহ, আরেকটি হচ্ছে ধ্বংস জ্ঞাপক গ্রহ। কনস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ, দুটো আলাদা আলাদা ভাগে দুটো ভাগ করা হয়েছে। লেখা হলো? সৃষ্টি জ্ঞাপক গ্রহগুলোর নাম লিখুন, যারা মূলত সৃষ্টিতে সহায়তা করে এবং সৃষ্টি করে। সেই গ্রহগুলো কারা সেগুলো একটু লিখুন। সেগুলো হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এবং কেতু। সৃষ্টি জ্ঞাপক গ্রহ এগুলো। এরপরে লিখুন ধ্বংস জ্ঞাপক গ্রহ, যারা ধ্বংসে সহায়তা করে বা ধ্বংস করে থাকে, তাদের নামগুলো লিখুন। সেগুলো হচ্ছে বুধ, শুক্র, শনি এবং রাহু। লেখা হলে একটু বলবেন। হ্যাঁ ম্যাম, ও হয়েছে। ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা বললাম যে সৃষ্টি জ্ঞাপক গ্রহ, অর্থাৎ যারা কিনা সৃষ্টিতে সহায়তা করে বা সৃষ্টি করে। আর একটা ধরলাম আমরা যে ধ্বংস জ্ঞাপক গ্রহ। তো এই যে সৃষ্টি এবং ধ্বংস জ্ঞাপক দুটো আলাদা আলাদা বিভাজন হলো, সেটা কেন হলো বা কিভাবে হলো সেটা আমরা একটু বুঝে নিই।
যে এগুলো আমরা যদি একটু ছবি এঁকে আজকে করাতে পারতাম খুব সুবিধা হতো, আপনারা আর কখনোই ভুলতেন না। তবুও আমি চেষ্টা করছি, মৌখিকভাবে নিশ্চয়ই মনে রাখতে পারবেন। আমরা যখন ছোটবেলায় ভূগোল পড়েছিলাম, তখন গ্রহের বিভাজনটা আমরা শিখেছিলাম, যে সূর্য থেকে প্রত্যেকটা গ্রহ কিভাবে ঘুরছে। সূর্যের পরেই প্রথমে ছিল বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এইভাবেই বিভাজনগুলো ছিল। তো জগতে যা কিছু সৃষ্টি, তার কারক গ্রহ বা তার কারণ হচ্ছে সূর্যকে ধরা হয়। আমরা এর পরে যখন গ্রহ পড়ব, তখন আমরা গ্রহের কি কি কারকত্ব আছে, কোন গ্রহ কিসের কারণ, সেগুলো ডিটেলসে জানবো। এখন যেটা জানবো সেটা দুটো কথা। একটা হচ্ছে সমস্ত সৃষ্টির কারণ হচ্ছে সূর্য, এবং সমস্ত ধ্বংসের কারণ হচ্ছে শনিদেব। এই সূর্য এবং শনি এর মাঝখানে দেখুন, আমাদের মাঝখানে যে গ্রহগুলো আছে, তারা সবাই কিন্তু এক একটা কক্ষপথ নিয়ে ঘুরছে। মাঝখানে আমাদের পৃথিবী সাপেক্ষে যদি আমরা এই হিসাবটা করি, যে সূর্য এবং পৃথিবী, তার মাঝখানে যে গ্রহগুলো পড়ছে, তো সূর্য হচ্ছে সৃষ্টির কারক, আর পৃথিবীর সাপেক্ষে সেই বিচারটা। তো এই সৃষ্টির মধ্যে পৃথিবীর জন্য বাধা সৃষ্টি হচ্ছে কোন গ্রহগুলো? দেখুন, সূর্যর পরেই আসছে বুধ এবং শুক্র। তার জন্য বুধ এবং শুক্র এই দুজনকে কিন্তু সৃষ্টির উল্টো দিকের বা ধ্বংসের কারক ধরা হয়েছে। কারণ এই দুটো গ্রহ কিন্তু পৃথিবীর ক্ষেত্রে যে সৃষ্টির কারণগুলো আসছিল তাকে বাধা দিচ্ছে, অর্থাৎ সৃষ্টিকে যে বাধা দিচ্ছে, তারাই কিন্তু ধ্বংসের কারক বা ধ্বংসের বন্ধু। আর মূলত ধ্বংসের কারককে, সে হচ্ছে শনি। তার জন্য বুধ, শুক্র এবং শনি, এই যে তিনজনকেই ধ্বংসের কারক ধরা হলো। রাহু এবং কেতুকে গণিত শাস্ত্রে কিন্তু কোনো গ্রহ ধরা হয় না, তাদেরকে বলা হয় কি, যে না, এরা দুটো হচ্ছে গাণিতিক দুটো বিন্দু। অর্থাৎ যে সূর্যকে যে সূর্যের যে কক্ষপথ আছে, সেই কক্ষপথকে মানে সৌর মার্গকে যেখানে যেখানে চন্দ্র তার কক্ষপথের মাধ্যমে ছেদ করেছে, সেই দুটো ছেদ বিন্দুকেই বলা হয়, একটা ছেদ বিন্দুকে বলা হয় রাহু, আর একটা ছেদ বিন্দুকে বলা হয় কেতু। যদি না বুঝে থাকেন, আমরা যখন আবার রাহু কেতু নিয়ে পড়বো তখন আবার সুন্দর করে বুঝিয়ে দেবো। এখন এগুলো একটু জাস্ট শুনে রাখুন। তো এই যে তার জন্য এই এই একটা ছেদ বিন্দুর মধ্যে রাহু পড়ে যায়, যে কিনা এই ধ্বংস জ্ঞাপক। আর একটা আমরা জানলাম যে হচ্ছে সৃষ্টি জ্ঞাপক গ্রহ। সেগুলো কারা? সেগুলো হচ্ছে পৃথিবী থেকে যে শনির দূরত্ব, তার মাঝখানে যারা অবস্থান করছে, তারা মৃত্যুকে তাহলে বাধা দিচ্ছে। তাহলে মৃত্যুকে যারা বাধা দিচ্ছে, তারাই সৃষ্টির সঙ্গী বা সৃষ্টির কারক। তারা কারা? মঙ্গল, বৃহস্পতি, এবং হচ্ছে মূল যে ছিল সে কিনা সূর্য আর কেতু। এই হচ্ছে দুটো বিভাজন, যারা কিনা সৃষ্টি জ্ঞাপক এবং ধ্বংস জ্ঞাপক। কারো কি বুঝতে কোনো অসুবিধা হলো? না ম্যাডাম ম্যাম। আরেকবার ম্যাম আরেকবার চন্দ্রটা কোনটা ম্যাম কোন? চন্দ্র চন্দ্রটাকে, ম্যাম একটা কথা বলি, চন্দ্র চন্দ্রটাকে মানে কেন সৃষ্টিতে কেন ধরা হয় সেটা বললেন না কনসেপ্ট। পৃথিবী যেহেতু এটা আমরা ধরবো হচ্ছে গণিত শাস্ত্রে, গণিত হিসাবে পৃথিবীকে আবর্তন করেই চন্দ্র ঘুরছে, পৃথিবীকে নিয়েই এই যে যাবতীয় আমাদের বিশ্লেষণ, সেটা পৃথিবীকে হুম। সাপেক্ষে। তো চন্দ্র যেহেতু পৃথিবীরই কারক, পৃথিবীর চারিপাশে ঘুরছে, এবং সে কোনো রকম ভাবে এই যে সূর্যের যে কারণে আমাদের সৃষ্টি, সেই সৃষ্টির মাঝখানে সে বাধা হয়নি। ঠিক আছে ম্যাম। কারণে ম্যাডাম বলছি যে এটা খুব সহজভাবে কি বলা যেতে পারে যে সূর্য থেকে পৃথিবীর আগে যে গ্রহগুলো হ্যাঁ, সেগুলো একদম সহজ ভাবেই ধ্বংসের এটা। আমরা যে গ্রহের বিভাজন, কক্ষপথ অনুযায়ী গ্রহের যে বিভাজন গুলো আছে, বুধ, শুক্র, পৃথিবী, তাহলে পৃথিবীর মাঝখানে যে দুটো গ্রহ পড়বে আগে, সূর্য আর পৃথিবীর মাঝখানে, তারা হচ্ছে ধ্বংসের কারক। আর পৃথিবীর পরে শনি পর্যন্ত যে গ্রহগুলো আছে, তারা হচ্ছে ঠিক ঠিক সৃষ্টির কারক। ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেল। আচ্ছা, এরপর আমরা এই যে নটি গ্রহের নাম পেলাম, তাদের মধ্যে নৈসর্গিক শুভ গ্রহ এবং নৈসর্গিক অশুভ গ্রহের বিভাজন লিখব। মানে ন্যাচারালি যারা হচ্ছে শুভ এবং ন্যাচারাল যারা হচ্ছে অশুভ। তারা এরপরে যখন আমরা লগ্ন পড়ব, তো লগ্ন পড়ার সময় প্রত্যেকটা গ্রহই কখনো কখনো, কেউ লগ্নের কারক হচ্ছে, যে একটা লগ্নের কারক কোনো গ্রহ হচ্ছে, সেই গ্রহটাই আরেকজনের ক্ষেত্রে দ্বিতীয় ঘর বা তৃতীয় ঘরের মালিক হয়ে যাবে, সেটা এখন আমরা বুঝবো না। তো এই টোটাল গ্রহগুলোই যতই ভালো কারকত্ব কারণ হোক, তাদের যে ন্যাচারাল
বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু তারা কখনোই ত্যাগ করে না। তাদের কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো থেকেই যায়। সেই বৈশিষ্ট্য অনুযায়ী এই যে নটা গ্রহ তাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে শুভ গ্রহ আর একটা হচ্ছে অশুভ গ্রহ। এবার শুভ গ্রহের মধ্যে কারা কারা পড়ছে সেটা একটু লিখুন। শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র এবং বুধ। বুধ কখনো কখনো খারাপ গ্রহের সঙ্গে থেকে খারাপ ফল দেয়, কিন্তু তবুও শুভ গ্রহ হিসাবে বুধ হচ্ছে গণ্য। বৃহস্পতি, শুক্র, বুধ এই তিনটি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। এবার লিখুন নৈসর্গিক অশুভ গ্রহ কারা কারা। নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে মঙ্গল, শনি, রাহু এবং কেতু। তারপরে লিখুন ক্রূর গ্রহ, ক্রূর। ম্যাম একটু আস্তে ম্যাম, নৈসর্গিক অশুভটা আরেকবার বলবেন? হ্যাঁ, শনি, মঙ্গল, রাহু, কেতু। শনি, মঙ্গল, রাহু, কেতু এরা হচ্ছে নৈসর্গিক অশুভ গ্রহ। তারপরে আমরা লিখব ক্রূর গ্রহ। ক্রূর গ্রহ বলা হয় শুধুমাত্র রবিকে। ক্রূর মানে হচ্ছে যে একটু বেশি ক্রোধী। অনেকে রবিকে পাপ গ্রহ বলেন, কিন্তু রবি কিন্তু কখনোই পাপ গ্রহ নয়। আহ সে একটু ক্রোধী, সে একটু তেজি। যেমন আমাদের নাইনটিস এর আগে সমস্ত বাচ্চারা তাদের বাবাকে ভীষণ ভয় পেত, এখন যেটা খুব একটা আগের মতন করে নেই, যে বাবা মানেই খুব মারবেন, পড়াশোনা করলে বকবেন। কিন্তু বাবা তো সন্তানের ভালোর জন্যই তখন হয়তো দু চার ঘা দিয়ে দিতেন, বকা দিতেন। তার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা তখন যেমন খুব একটু শক্ত টাইপের ছিল, এখন বাবারা অতটা শক্ত নন, তারা একটু বুঝিয়ে আদর করে সন্তানকে মানুষ করেন। কিন্তু যারা আমরা এইটিস এর নাইনটিস এর আছি তারা জানি আমাদের বাবা আমাদেরকে খুব পেটাতো। কথা কথা না শুনলেই রেগে আমরা ভয়তে একদম বাবা ঢুকলেই একদম আহ কাট কাট হয়ে থাকতাম। তো এই যে পদ্ধতিটা, সূর্যেরও পদ্ধতিটা ঠিক সেই রকম। তার দেওয়াটা একটু শক্তিশালী। তার জন্য তাকে পাপ গ্রহের মতন মনে হলেও সে কিন্তু পাপ গ্রহ নয়, সে হচ্ছে ক্রূর গ্রহ। লেখা হলো এই পর্যন্ত। হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। এরপরে বাকি থাকছে হচ্ছে চন্দ্র। তো চন্দ্র লিখুন কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্ল পক্ষের সপ্তমী পর্যন্ত। অশুভ বা পাপ গ্রহ মানে কোনো জাতক যদি কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে, ম্যাম আরেকবার প্লিজ হ্যাঁ বলবেন, সরি হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ লিখছি, আমি বলছি একটু শুনুন। কৃষ্ণ কৃষ্ণপক্ষের অষ্টমী থেকে শুক্ল পক্ষের সপ্তমী পর্যন্ত। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি থেকে শুক্ল পক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র হচ্ছে অশুভ গ্রহ বা পাপ গ্রহ। এই সময়কালের মধ্যে যদি কোনো জাতক জন্মগ্রহণ করে সেক্ষেত্রে চন্দ্র হচ্ছে অশুভ ফল দেন। তারপরে শুক্ল অষ্টমী তিথি থেকে, শুক্লা অষ্টমী তিথি থেকে, ম্যাডাম একটু 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 ম্যাডাম দাঁড়ান। ম্যাডাম ম্যাম এই একটু সময়ের স্লোতে মধ্যে, যান ম্যাম। এই সময়ের মধ্যে কোনো জাতক জন্মগ্রহণ করলে? চন্দ্র অশুভ ফল দেয়। ম্যাম হয়ে গেছে। আর তারপরে লিখুন যে শুক্ল অষ্টমী তিথি থেকে
কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র শুভ ফল দেয়? শুক্ল অষ্টমী তিথি থেকে। হ্যাঁ, শুক্লা পক্ষের অষ্টমী তিথি থেকে কৃষ্ণ পক্ষের সপ্তমী তিথি পর্যন্ত চন্দ্র হচ্ছে শুভ ফল দেয়। হয়ে গেছে ম্যাডাম। হুম, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত যেটা জানলাম, একটা হচ্ছে আহ নৈসর্গিক শুভ অশুভ, আর একটা হচ্ছে সৃষ্টিজ্ঞাপক এবং ধ্বংসজ্ঞাপক। এরপর আমরা আগের দিন যেমন রাশির বিভিন্ন গুণ, ধর্ম, জাতি ইত্যাদির বিভাজনগুলো শিখেছিলাম, সেই রকম ভাবে আজকেও আমরা শিখবো, সেটা হচ্ছে রাশির বিভাজন। এই 9টা রাশিকে বিভিন্ন রকম ভাবে ভাগ করা হয়, সেই ভাগগুলো আমরা জানবো। এবং তার জন্য আপনারা 9টা গ্রহর নাম পর 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 লিখে একটা খোপ এঁকে ফেলুন। মানে একটা প্রথমে এরকম স্কয়ার আঁকুন, প্রথমে উপরে দাগ দিয়ে 9টা গ্রহের নাম লিখুন, একটা করে কলাম এঁকে দিন। ম্যাডাম স্কোয়ারটা কি মানে প্রথমেই স্কোয়ার বড় মতো করে তার ভেতরে লিখবো না খোপ উপরে? আঁকুন, আপনারা আপনাদের সুবিধা মতন শুধু 9টা গ্রহের নামও পরপর লিখে যেতে পারেন, বা একটা এরকম প্রথমে একটা স্কয়ার এরকম করে তৈরি করে নিন, একটা খোপ মতন আঁকুন, উপরে দাগ দিয়ে 9টা গ্রহের আলাদা আলাদা নাম লিখুন, একটা করে কলাম তৈরি করে দিন। আমি আজকে ছবিগুলো এঁকে দেখাতে পারছি না, হলে খুব সুবিধা হতো। ম্যাডাম আমরা কি রাশিচক্র অনুযায়ী গ্রহগুলোর না নাম না, লিখবো? না না, রাশিচক্র অনুযায়ী নয়, আলাদা আলাদা 9টা আপনারা নাম লিখুন। অনেকগুলো লিখতে হবে, রাশিচক্র লিখলে কমপ্লিট করতে পারবেন না। ম্যাডাম কি মানে মেষ এমনি লিখবো? মেষ না, আপনারা গ্রহগুলোর নাম লিখুন। গ্রহগুলোর রবি, নাম। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। ম্যাম এর হেডিং কি দেবো? ম্যাম আর একটা হেডিং আপনারা বাঁ দিকে একটু জায়গা রেখে দিন। প্রত্যেকটা হেডিং আমি যখন বলবো তখন লিখবেন। এখন শুধু প্রথমে 9টি গ্রহের নাম লিখুন, যে গ্রহগুলোকে আমরা বিভিন্নভাবে এবার ভাগ করতে চলেছি। আগে গ্রহগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে লিখুন লিঙ্গ অনুযায়ী বিভাজন। রাশিতেও আমরা যেমন লিঙ্গের বিভাজন করেছিলাম, এক্ষেত্রেও জেন্ডার, যে লিঙ্গ বুঝবেন না উনি জেন্ডার লিখুন, জেন্ডার অনুযায়ী বিভাজন। কোন রাশি মানে কোন গ্রহ কোন লিঙ্গের অন্তর্গত, স্ত্রী, পুরুষ, ক্লীব, এই 3টে আলাদা আলাদা লিঙ্গ লিখুন। বা প্রত্যেকটা গ্রহের নাম আমি বলবো, তাদের নিচে নিচে পুরুষ গ্রহের নিচে পুরুষ লিখুন, স্ত্রী গ্রহের নিচে স্ত্রী লিখুন। আমি নামগুলো বলছি, লিখুন রবি, মঙ্গল, বৃহস্পতি, রাহু, এই 4জন হচ্ছে পুরুষ গ্রহ। রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহু, এরা হচ্ছে পুরুষ গ্রহ। রবি, মঙ্গল, বৃহস্পতি, রাহু পুরুষ গ্রহ। হয়ে গেছে ম্যাডাম।
এরপর লিখুন চন্দ্র এবং শুক্র, স্ত্রী গ্রহ। কেতুকেও লিখুন, অনেক সময় এই কেতুর আহ, গ্রহের বিভাজন নিয়ে এটা দ্বিমত রয়েছে, তবে কেতুকেও স্ত্রী গ্রহের অন্তর্ভুক্ত করা হয়। চন্দ্র, শুক্র এবং কেতু হচ্ছে স্ত্রী গ্রহ। এরপর লিখুন শনি এবং বুধ, ক্লীব গ্রহ বা নপুংসক গ্রহ বলা হয়। ক্লীব, কয় লয় দীর্ঘিকার ব, ক্লীব বা নপুংসক। কোনটা ম্যাম? শনি এবং বুধ। আমি আর একবার বলছি, সকলে একটু মিলিয়ে নিন। রবি, মঙ্গল, বৃহস্পতি এবং রাহু, এরা হচ্ছে পুরুষ গ্রহ। আর চন্দ্র, শুক্র, কেতু, এরা হচ্ছে স্ত্রী গ্রহ। শনি এবং বুধ, এরা হচ্ছে ক্লীব গ্রহ বা নপুংসক গ্রহ। আমরা যখন পরবর্তীকালে প্রেডিকশন করব, এই যে গ্রামার গুলো, এই যে আমরা এগুলো শিখে নিচ্ছি, তাহলে কোন গ্রহ যদি আপনাকে পরবর্তীকালে কোনো একটা গ্রহ সম্পর্কে, রাশি সম্পর্কে দু কথা বলতে বলা হয়, দুটো ভাবে আমরা বলতে পারি। একটা হচ্ছে মুখস্থ করে যে এই রাশির এই এই গুণ, আর একটা যদি আমরা এই যে টুলগুলো পেয়ে যাচ্ছি, এগুলো যদি মনে রাখতে পারি, তাহলে এই সাপেক্ষেই আমরা গ্রহ সম্পর্কেও এবং রাশি সম্পর্কেও কিন্তু দু চারটে কথা বলবো। তার জন্য আমাদের আলাদা করে কিন্তু রাশির গুণাবলী বা গ্রহের গুণাবলী মুখস্থ করার প্রয়োজনীয়তা হবে না, এইখান থেকেই আমরা বলে দিতে পারবো। তো আমাদের এই যে আমরা আজকের ক্লাসটা করছি, এটা কিন্তু প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজির একদম মানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেটা এই যে আমরা আজকে পড়াশোনাটা করব, এটা কিন্তু একদম মাথার মধ্যে মানে ভীষণ ভাবে আর কি সেট আপ করে নিতে হবে। এটা কিন্তু ভুলে যাওয়ার কোনো রকম সুযোগ আপনাদের দেব না। এটা একদম পড়াশোনা করতে হবে এবং একদম মুখস্থ করে রাখতে হবে। এগুলো কিন্তু মানে স্কিপ করার কোনো জায়গা নেই। এই প্রথম দিকের গ্রামার গুলো আমরা যদি একটু প্রথম একটু খটোমটো লাগছে হয়তো, যারা নতুন আছে তাদের মনে হচ্ছে ওরে বাবা কত কিছু মুখস্থ রাখতে হবে, আসলে এমন কিছুই প্রথম একদিন দুদিন মনে হবে। কিন্তু যখন আমরা 2 দিন 4 দিন করে পড়বো, দেখবো না একদম জলের মতন সূত্র একদম ক্লিয়ার হয়ে গেছে, অসুবিধা হবে না। 2 1 দিন বাদবে, তারপরে একদম ঠিক হয়ে যাবে। কিন্তু এইটা আমাদেরকে মাথার মধ্যে রাখা ভীষণ প্রয়োজনীয়, কারণ আমরা যখন পরবর্তীকালে গ্রহ, গ্রহদের শত্রু মিত্র, লগ্ন সাপেক্ষে শত্রু মিত্র এগুলো বের করব, তখন কিন্তু এগুলোর ভীষণ প্রয়োজনীয়তা আসবে। তো আমরা লিঙ্গ হিসাবে বিভাজন করলাম, এরপরে করব আমরা জাতি হিসাবে বিভাজন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য এবং চণ্ডাল, এই এই যে পাঁচটা ভাগে আমরা ভাগ করব। তো প্রথমে লিখুন হচ্ছে রবি এবং মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়। রবি, মঙ্গল ক্ষত্রিয়। চন্দ্র হচ্ছে বৈশ্য। রবি মঙ্গল ক্ষত্রিয় এবং চন্দ্র হচ্ছে বৈশ্য। বুধ হলো শূদ্র। বুধ শূদ্র। বৃহস্পতি এবং শুক্র ব্রাহ্মণ। বৃহস্পতি এবং শুক্র হচ্ছে ব্রাহ্মণ। তারপর হচ্ছে শনি, রাহু এবং কেতু, এরা হচ্ছে চণ্ডাল। শনি, রাহু, কেতু, এরা হচ্ছে চণ্ডাল। আরেকবার বলি, রবি এবং মঙ্গল হচ্ছে ক্ষত্রিয়,
চন্দ্র হচ্ছে বৈশ্য, বৃহস্পতি এবং শুক্র হচ্ছে ব্রাহ্মণ, বুধ হচ্ছে শূদ্র, শনি, রাহু, কেতু হচ্ছে চন্ডাল। হয়ে গেছে ম্যাডাম? আচ্ছা, এরপরে লিখুন গুণ অনুযায়ী বিভাজন। গুণ অনুযায়ী বিভাজন। সত্ত্ব, রজ, তম, তিনটে গুণ। সত্ত্ব, রজ, তম, তিনটে গুণ অনুযায়ী বিভাজন। রবি, চন্দ্র এবং বৃহস্পতি। রবি, চন্দ্র এবং বৃহস্পতি, এই তিনটি গ্রহ হচ্ছে সত্ত্ব গুণের অধিকারী। ম্যাম, এর আগেও আমরা একবার গুণ একটা পেয়েছিলাম না, যেদিন তত্ত্ব, এটা তারপরে রাশি, লিঙ্গ। সেগুলো সব ও, করেছি আমরা রাশির, আজকে করছি গ্রহের। ও আচ্ছা আচ্ছা। আমি তো সেটা প্রথমেই বললাম যে আমরা রাশির যে বিভাজন গুলো করেছিলাম, তাদেরও লিঙ্গ ছিল, তাদেরও জাতি ছিল, তাদেরও গুণ ছিল। কোন রাশি কোন গুণের কোন জাতির, সেটার সঙ্গে আজকের লেখার পরে লিঙ্ক পাবেন, কারণ প্রত্যেকটা রাশির অধিপতি গ্রহকে পেয়েছি আমরা মালিক গ্রহ। যেমন মালিক যেমন হয় তেমনি তার ভাড়াটিয়ার স্বভাব হয়, সেই রকম ভাবে এই যে গ্রহের আজকে আহ গুণ, জাতি ইত্যাদি গুলো জানতে পারছেন। এরপর আপনারা আগের দিন যে রাশির গুলোও লিখেছিলেন, তো রাশির সঙ্গে তাদের গ্রহের মিলটা পাবেন, যে কেন রাশি ওরকম হলো। ম্যাম সত্য কোন কোনগুলো বললেন? রবি, রবি, চন্দ্র এবং বৃহস্পতি। তারপরে রজ লিখুন। রজ হচ্ছে বুধ এবং শুক্র। বিশুদ্ধ জ্ঞান মানে সত্য যে গুণাবলী গ্রহগুলো, তাদের কাছে থাকে হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। আর রজ যে গ্রহগুলো, এই যে শুক্র এবং বুধ, তাদের মধ্যে হচ্ছে ভোগের জ্ঞান থাকে। আর যে তমগুলো যে লিখবো, শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হচ্ছে তম। তাদের মধ্যে থাকে হচ্ছে আলস্য এবং জড়তা। এগুলো লিখে নিতে পারেন। সত্য জ্ঞান হচ্ছে বিশুদ্ধ, সত্য গ্রহ হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। রজ হচ্ছে ভোগের জ্ঞান। তম হচ্ছে আলস্য এবং জড়তা। ম্যাডাম, তম কোনগুলো? রাহু, কেতু, শনি এবং মঙ্গল। ম্যাম সত্য গুণ হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। বিশুদ্ধ জ্ঞান, বিশুদ্ধ জ্ঞান। রবি, চন্দ্র এবং বৃহস্পতির কাছে থাকে হচ্ছে বিশুদ্ধ জ্ঞান। রজগুণ, রজ হচ্ছে শুক্র এবং বুধের কাছে থাকে। এটার বৈশিষ্ট্যটা একটু তাদের কাছে হচ্ছে জ্ঞানীর জ্ঞান থাকে, এই সরি ভোগের জ্ঞান থাকে। কিভাবে ভোগ করবো, শুক্র হচ্ছে ভোগের কারক। যত রকম আমরা জীবনে ভোগ করি, সেই ভোগের কারক হচ্ছে শুক্র গ্রহ। এই ভোগের জ্ঞান থাকে হচ্ছে শুক্র এবং বুধের কাছে। বুধ সেরকম ভাবে হচ্ছে আমাদের ব্যবসার গ্রহ, আমাদের কথা বলার গ্রহ। এগুলো আমরা গ্রহের কারকতা পরে পড়বো। তো সেই হিসাবে শুক্র এবং বুধের কাছে রয়েছে ভোগের জ্ঞান। আর শনি, মঙ্গল আর রাহু, রাহু কেতু, কেতু, এদের কাছে তমোগুণ। হচ্ছে আলস্য এবং জড়তা। মানে এইভাবে এই বিভাজনটা হয়েছে। ম্যাডাম বলছি, কারোর মধ্যে যদি বিশুদ্ধ জ্ঞান বা আলস্য জড়তা থাকে, সেইগুলো যে চারটে গ্রহ, তবে কি একসঙ্গে চারটে গ্রহের প্রভাব থাকবে কোনো মানুষের মধ্যে? যে প্রথমে আমি একটু আগে বলেছিলাম, যখন আমরা লগ্ন পড়বো, এটা খুব মানে এই যে জায়গাটা আপনি প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। এবং এই প্রশ্নের জট ছাড়াতে মোটামুটি 1-1.5 বছর লাগবে, মানে সমস্যাটা বারবার বারবার পড়তে হবে। কথাটা হচ্ছে এই যে 9টা গ্রহ,
এই 9টা গ্রহের আমরা আলাদা আলাদা কারকত্ব তো পড়বো, এবং এর মধ্যে জেনেও গেলাম শুভ এবং অশুভ, কোনগুলো শুভ ফল দেবে কোনগুলো অশুভ ফল দেবে জেনে তো গেলাম। কিন্তু এই গ্রহগুলোই পরবর্তীকালে 12টা ভাগে, মানে আমরা ভাব পড়বো যখন 12টা ভাবের আলাদা 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 করে মালিক হবে, তখন কিন্তু তাদের ভূমিকাও পাল্টে যাবে। মানে মনে করুন, আপনি একজন ভদ্রলোককে চেনেন যে ভীষণ পচা লোক, বাজে লোক, হুম, তার সঙ্গে আপনার ভীষণ ঝগড়া হয়, কথা মানে একদম বনিবনা হয় না। হুম, এই সেই লোকটা যখন আপনার ক্ষেত্রে, সেই লোকটা কিন্তু একটা ঝগড়ুটে লোক হয়ে যাচ্ছে। কিন্তু সে যখন তার স্ত্রীর সঙ্গে কথা বলে বা তার প্রেমিকার সঙ্গে কথা বলে, সে তো আর আপনার সঙ্গে যেভাবে কথা বলে সেভাবে কথা বলে না, তখন তো সে রোমান্টিক থাকে, মিষ্টি থাকে। হুম, তো একই লোক আপনার ক্ষেত্রে ঝগড়ুটে, কিন্তু তার প্রেমিকার ক্ষেত্রে মিষ্টি, এই যে দুটো আলাদা আলাদা ভূমিকা হলো। সেই রকম আমাদের যখন লগ্ন সাপেক্ষে এই 9টা গ্রহেরই বিচার হবে, তারা কিন্তু এই খারাপ গ্রহগুলো হওয়া সত্ত্বেও লগ্ন সাপেক্ষে তারা কিন্তু ভালো ফল দেবে। কখন দেবে, কি পরিস্থিতিতে দেবে, তার হাজার সূত্র আমরা পরে শিখবো। কিন্তু এই যে গ্রহগুলো আমরা শুভ এবং অশুভ এখন পড়লাম, যেহেতু এটা আমাদের একদম বেসিক পার্ট, তাই এদেরকে আমরা শুভ এবং অশুভ হিসাবে চিনলাম, নৈসর্গিক শুভ এবং নৈসর্গিক অশুভ। কিন্তু মজার কথা হচ্ছে তার সঙ্গে একটা লাইন আমাদের শিখতে হবে পরে, যে কোনো গ্রহই শুভ নয়, কোনো গ্রহই অশুভ নয়, লগ্নের সাপেক্ষে শুভ এবং অশুভের বিচার। কিন্তু আমরা এখন শুভ এবং অশুভ হিসাবে আলাদা আলাদা করে জেনে নেব। এরা মানে লগ্ন কিভাবে। সাপেক্ষে ম্যাম সেই গ্রহ বন্ধু না হ্যাঁ, সেই গ্রহ শত্রু, যখন এটাই লগ্ন হচ্ছে ক্যারেক্টার একদম চেঞ্জ হয়ে যায়। একদম লগ্ন বন্ধুর বন্ধু। সাপেক্ষে। হুম হুম হুম। লগ্ন সাপেক্ষে এখনকার যে খারাপ গ্রহ আমরা চিনছি, এটা অশুভ গ্রহ মানেই খারাপ ফল দেবে এরকম নয়। যখন লগ্ন সাপেক্ষে বিচার হবে, মানে ধরুন যখন মঙ্গলের ক্ষেত্রে শনি একটা ফল দেবে, সেই শনি কিন্তু আবার মানে মঙ্গলের গ্রহের ক্ষেত্রে লগ্ন সাপেক্ষে মঙ্গলের ক্ষেত্রে শনি যে ফলটা দেবে, আবার সেই কিন্তু শুক্রের ক্ষেত্রে বা বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সেম ফল দেবে না। সেই ব্যাখ্যা বিচার আমরা পরে শিখবো। এখন শুধু শুভ, নৈসর্গিক শুভ এবং নৈসর্গিক অশুভ গুলো শিখে রাখবো। ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা যে বিভাজনটা করব সেটা হচ্ছে বর্ণ, কালার। কালার অনুযায়ী বিভাজন লিখুন। বর্ণ অনুযায়ী বিভাজন। প্রথমেই লিখুন সূর্য বা সান, জবা ফুলের মতন টকটকে লাল, বা একদম প্রকট রক্তবর্ণ, উজ্জ্বল রক্তবর্ণ। বোঝার সুবিধার ক্ষেত্রে জবা ফুলের মতন রক্তবর্ণও লিখতে পারেন। আর সূর্যের রং। রবির পরে লিখুন চন্দ্র, চন্দ্রের রং হবে শ্বেত বর্ণ। আমরা আগেও যখন রাশি লিখেছিলাম, রাশির কালার বর্ণ, সেই বর্ণের সঙ্গে এই বর্ণেরও অনেকাংশেই মিল পাবেন। চন্দ্র হচ্ছে শ্বেত বর্ণ। হুম, মঙ্গল হচ্ছে, শুধু লিখুন রক্তবর্ণ। মঙ্গলের কালার হচ্ছে রেড। বুধ লিখুন দুর্বার মতন সবুজ রং, বা দুর্বার মতন শ্যামল রং, মানে লাইট গ্রিন লিখতে পারেন। যারা বাংলা বুঝবেন না, দুর্বার মতন যদি বুঝতে না পারেন, লাইট গ্রিন লিখতে পারেন। শ্যামল গ্রহ বলা হয় বুধকে, কারণ ওর রংটা সবুজ হয়। বৃহস্পতির রং লিখুন পীত বর্ণ বা গৌর বর্ণ, মানে ইয়েলো, পীত বর্ণ বা গৌর বর্ণ।
ম্যাম এখানে গৌর মানে কি হলুদ? হ্যাঁ হ্যাঁ, গৌর মানে হচ্ছে হলুদ, এই জন্য গৌরাঙ্গ, আমরা যাকে গৌরাঙ্গ বলি তার গায়ের রং সোনার মতন ছিল, তাই জন্য তাকে গৌরাঙ্গ বলা হয়। আচ্ছা, এখানে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি, ভুলে যেতে পারি। সেটা হচ্ছে, আমরা প্রত্যেকের উদ্দেশ্যে এটা আমার বলার, আমাদের জ্যোতিষ, যেহেতু আমরা জ্যোতিষের সঙ্গে এখন অঙ্গাঙ্গিভাবে জড়িত, জ্যোতিষের সঙ্গে সঙ্গে না আমাদের আধ্যাত্মিক জ্ঞানটা একটু বাড়াতে হবে। কারণ পুরাণের জ্ঞান, বা বিভিন্ন রকম বৈদিক গল্পের যে আখ্যানগুলো আমরা পাই, সেগুলোকে আমরা একটু একটু শিখবো। এরপরে যখন আমরা নক্ষত্র পড়ব, তখন বিভিন্ন পৌরাণিক গল্প আসবে, যেই গল্পগুলো কিন্তু আমাদের নক্ষত্রের সঙ্গে, মানে নক্ষত্রের সঙ্গে ভীষণভাবে একদম ওতপ্রোতভাবে জড়িত, এবং সেগুলো কিন্তু আমাদেরকে রীতিমতো মনে রাখতে হবে। আহ, যেমন আমরা এই যে রাহু কেতুর ক্ষেত্রে যে গল্পটা জানি, আমরা প্রায় সকলেই জানি যে যখন অমৃত বন্টন হচ্ছিল, রাহু কেন রাহু, রাহু এবং কেতু সে তো একই ব্যক্তি ছিল, কিন্তু সে দুজন হয়ে গেল, কিভাবে হলো সেটা আমরা কম বেশি সকলেই জানি যে বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে তার গলাটা কেটে দিয়েছিল, যে আমাদের একজন অসুর ছিল, তার ঊর্ধ্বাংশ হয়ে গেল রাহু, সে অমৃতটা পান করেছিল বলে সেইটুকু সে জীবিত। আর নিম্নাঙ্গটা সাপের মতন, যেহেতু রাহুকে একটা সাপের সঙ্গে তুলনা করা হয়, তো নিম্নাঙ্গটা কেতু, তার আবার মুন্ড নেই। এই যে দুটো ভাগ, এটা কিন্তু আমরা পৌরাণিক ব্যাখ্যা থেকে, মানে আমি যেটা বলছিলাম যে গণিত জ্যোতিষের হিসাবটা আলাদা রকম, এবং ফলিত জ্যোতিষের বিচারটাও কিন্তু বা ব্যাখ্যাটাও আলাদা রকম হয়। গণিত জ্যোতিষ বলছে রাহু কেতু হচ্ছে সৌর মার্গের উপরে চন্দ্রের কক্ষে দুটো ছেদবিন্দু, কিন্তু পুরাণ হিসাবে আমরা রাহুকেতুকে একটা কিন্তু অসুর হিসাবেই জানি। তো সেই রকম ভাবে আমাদের এই পুরাণের কাহিনীগুলোকে কিন্তু অল্প বিস্তর শিখতে হবে, জানতে হবে। তো আপনারা মোটামুটি সকলেই জানেন যে নৃসিংহ ভাদুরী আছেন, যিনি, যার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। যারা এখনো জানেন না, ইউটিউবে সার্চ করে নেবেন নৃসিংহ ভাদুরী। এনার যে ভিডিওগুলো আছে বিভিন্ন রকম আমাদের পৌরাণিক ব্যাখ্যার উপর, এগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন, অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা দিন কিছু কিছু করে শোনার। কারণ এই ধরনের ব্যাখ্যা, এই ধরনের গল্পের ভিতরে গিয়ে প্রবেশ করা আমাদের ভীষণ প্রয়োজনীয়তা পড়বে, এরপরে ভীষণ প্রয়োজনীয়তা পড়বে। তো সকলেই চেষ্টা করবেন একটা দুটো করে ভিডিও, মানে আমরা তো অনেক পড়বো অনেক শিখবো, কিন্তু একসঙ্গে তো আমরা প্রত্যেকে কর্মব্যস্ত, অনেক কিছু বসে বসে বইপত্র ঘেটে সেগুলো পড়া সম্ভব নয়। তো সেই কাজটা ওনার ভিডিওগুলো জানলে পরে, দেখলে পরে কিন্তু খুব ভালো হয়। নৃসিংহ ভাদুরী, যারা জানেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারা নামটা লিখে নিতে পারেন, নৃসিংহ ভাদুরী। আচ্ছা, এবার তাহলে আমরা কোন অব্দি লিখলাম? গৌরাঙ্গ পর্যন্ত, মানে বৃহস্পতি, বৃহস্পতি পর্যন্ত লিখলাম তো? হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, বৃহস্পতির পরে শুক্র লিখুন। শুক্রের বর্ণ হচ্ছে শ্বেত বর্ণ। শ্বেত বর্ণ বললেন তো? হ্যাঁ, হোয়াইট হোয়াইট, সাদা, শ্বেত বর্ণ। তার মানে ম্যাম শুক্র আর চন্দ্র একই? হ্যাঁ, সাদা, দুজনেই সাদা। শুক্র গ্রহকে আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় দেখি, ওই যে আহ চাঁদের ঠিক পাশে একদম উজ্জ্বল যে তারাটা, ও একদম সাদা, ম্যাডাম শুকতারা। শুকতারা, হ্যাঁ। সেই আবার সকালবেলা ভোরের আকাশে পূব দিকে থাকে। শুক্র হলো লেখা। এবার হ্যাঁ লিখুন, ম্যাডাম, হয়ে হ্যাঁ, গেছে। এবার লিখুন শনি। শনি লিখুন কৃষ্ণ বর্ণ, কালো। শনির রং হচ্ছে কালো। আপনারা যখন পরবর্তীকালে, বা এখান থেকেও একটা সুন্দর করে একটা ছোট্ট করে টিপস আজকে শিখে নিন, যে আপনারা যখন এই প্রশ্নটা করেন যে আমার অমুক লগ্ন বা আমার অমুক রাশি, তাহলে আমার শুভ রং কোনটা হবে, আমি, আমার জন্য কোন কালারটা ফেভারেবল হবে, এই যে কালারগুলো আজকে শিখছেন, এই সাপেক্ষে আর আমরা এতদিন এই যে জানলাম যে কোন রাশির মালিক হচ্ছে কোন গ্রহ। যেমন মেষের মালিক হচ্ছে মঙ্গল, আর মঙ্গলের কালার আমরা কি পেলাম? রেড।
তাহলে মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য হচ্ছে শুভ রং লাল। এটা আমরা জানতে পারলাম। কিচ্ছু না জানি আমরা প্রেডিকশনের আজকে আজকে যারা আমরা 3 দিন ক্লাস করছি সবে, তারাও গিয়ে যে কাউকে এবার থেকে বলে দেবেন তোর মেষ লগ্ন বা তোমার মেষ রাশি, লাল রং ধারণ করো, তোমাদের জন্য খুব শুভ হবে। ডান হাতে লাল সুতো পরো, খুব ভালো হবে। তো এইরকম ভাবে যতগুলো রাশির আমরা গ্রহের আমরা কালার পেলাম, যেমন ধরুন আমরা পেলাম যে বৃহস্পতির রং হচ্ছে হলুদ, পিত। তাহলে বৃহস্পতির আমরা দুটো রাশি পেয়েছি, কি কি পেয়েছি, একটা হচ্ছে ধনু আর একটা মীন। তাহলে এই দুটো লগ্নের বা রাশির ক্ষেত্রে কিন্তু হলুদ রংটা শুভ। তো সেটাও আপনারা এখান থেকে বলে দিতে পারেন। আবার কি পেলাম, বুধ ম্যাম হচ্ছে, তাহলে হ্যাঁ বলুন। ম্যাম তাহার মানে হচ্ছে মিথুন বা জেমিনি রাশির যারা জাতক জাতিকা হ্যাঁ, তাদের ফেভারেবল কালার হচ্ছে গ্রিন হবে। গ্রিন একদম। তো সেই রকম ভাবে আপনারা যদি মকর এবং কুম্ভের লোক পান, সেটা রাশি হোক বা লগ্ন, তাদের জন্য ব্ল্যাক। আপনি কিচ্ছু যদি না পান, এটা বলবেন যে তোমার জন্য কালো রঙের পোশাকটা খুব ভালো, এবং তোমার লগ্নকে বা তোমার এই ঊর্জাকে পাওয়ার আপ করতে ডান হাতে তোমরা কিন্তু কালো রঙের সুতো ব্যবহার করতে পারো। কিভাবে করবে কি না করবে সেগুলো আমরা যখন লগ্ন শিখবো সেগুলো তো পরে জানবোই, কিন্তু এগুলো কমন যে এই লগ্নের ক্ষেত্রে এই রাশির ক্ষেত্রে এই কালার গুলো কিন্তু খুব পজিটিভ ফল দেয়। যারা আমরা কিচ্ছু জানি না আমাদের যে কার কোথায় লগ্নের কোন রাশিতে কি আছে তার কি ফল হবে ব্যাখ্যা ট্যাখ্যা কিচ্ছু জানি না, সে একবার কবে কোন জ্যোতিষের কাছে গেছিলাম তিনি যেটুকু বলেছিলেন ওইটুকুই জানি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কালার গুলো খুব ভালো ফল দেবে। আচ্ছা, তারপরে লিখুন রাহু। রাহুর কালার হচ্ছে ঘোর কৃষ্ণবর্ণ, মানে একদম কালো, নিকষ কালো যাকে বলে। ঘোর কৃষ্ণবর্ণ। ম্যাম একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ করুন। এই শনির নীল কালার যাবে না? হ্যাঁ, নীল কালো দুটোই। ম্যাডাম আর একটু জিজ্ঞেস করবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলছি ওই নীল কালার, সোনির নীল কালারটা বলতে কি ডিপ নীলটা যাবে? ডিপ 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 নীল, স্কাই ব্লু নয় কিন্তু ডিপ নীল। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। ওই যে আমরা দেখুন আমরা যখন রাশি পড়েছিলাম না, তখন দুটো আলাদা আলাদা করে কিন্তু ওখানে নীলের ব্যাখ্যা ছিল। একটা স্কাই সেই ব্লু জন্য ছিল আর একটা ডিপ ব্লু ছিল, সেরকম ডিপ এই ছিল। এটা নীল একদম গভীর নীল, যেটা নীল এবং কালো দুটোই হচ্ছে শনিদেবের প্রিয় রং বা শনিদেবের রং। তাহলে স্কাই ব্লুটা মানে কোন গ্রহের রিপ্রেজেন্ট করে? রাশি রাশি, গ্রহ তো শনিদেবেরই, কিন্তু রাশিতে আমরা দুটো করে আলাদা আলাদা কালার পড়েছি। হুম। একটা স্কাই, একটা লাইট আছে, একটা ডিপ আছে, সেগুলো সেগুলো রাশি গ্রহ সাপেক্ষেই রাশি হালকা এবং ডিপ কালার আছে, কিন্তু এখানে শনির যখন লিখবেন ব্লু লিখুন আর ব্ল্যাক লিখুন। মানে ডিপ ব্লু। হ্যাঁ, ডিপ ব্লু। রাহু হচ্ছে ঘোর কৃষ্ণবর্ণ, আর কেতু লিখুন ধূম্রবর্ণ, মানে হচ্ছে ধোয়া ধোয়া রং, মানে ছাই রং, অ্যাশ কালার। কেতু হচ্ছে অ্যাশ কালার বা ধূম্রবর্ণ। হয়েছে? হ্যাঁ ম্যাডাম, হয়ে গেছে। আচ্ছা, এইবার আমরা প্রত্যেকেই তো রাশি এই গ্রহগুলোর নাম লিখেছি। এইবার এই গ্রহগুলোর মধ্যে কে কোন আহ, কেমন ধরনের, মানে বয়স অনুযায়ী তাদের বিভাজন, কোন গ্রহ বাচ্চা কোন গ্রহ বুড়ো সেটা আমরা একটু জেনে জেনে নেব। তো বয়স অনুযায়ী বিভাজন লিখুন। যতগুলো গ্রহ আছে তাদের মধ্যে রাজা হচ্ছে সূর্য, রানী চন্দ্র, সেনাপতি মঙ্গল। এই বিভাজনগুলো আমরা পরের দিন জানবো। তো বয়স অনুযায়ী সব থেকে বাচ্চা গ্রহ, মানে যাকে একদম
রাজপুত্র বলা হয় বা বালক গ্রহ বলা হয়। একদম বুদ্ধি মানে বুদ্ধিতে কাঁচা, কিন্তু সেই আবার বুদ্ধির কারকও। তো সেই বালক গ্রহ বলা হয় হচ্ছে বুধকে। বুধ হচ্ছে একদম ছোট্ট বাচ্চা ছেলে, বালক গ্রহ বুধ। একদম তন্দুরুস্ত, হৃষ্টপুষ্ট যুবক, সে হচ্ছে মঙ্গল। ইয়ং, ইয়ং গ্রহ বা যুবক গ্রহ হচ্ছে মঙ্গল। শুক্র এবং চন্দ্র এরা হচ্ছে মধ্যবয়স্ক, ম্যাচিওর পার্সন। ম্যাডাম শুক্র এবং চন্দ্র? শুক্র এবং চন্দ্র হচ্ছে মধ্যবয়স্ক, ম্যাচিওর পার্সন, মানে ওই 40-42 বছর বয়স। এরপরে হচ্ছে বৃদ্ধ। বৃদ্ধ হচ্ছে সূর্য, সান। ও হচ্ছে বৃদ্ধ। রাজা হতে গেলে তো বৃদ্ধ হতেই হয়। তো মোটামুটি 60 বছর ধরে নিলাম সূর্যের বয়স। মানে মানুষ সাপেক্ষে যদি এই গ্রহগুলোকে বিচার করা হতো, তাহলে কোন গ্রহের কিরকম বয়স হওয়া উচিত সেই সাপেক্ষে বলছি। সূর্যের মোটামুটি 60 বছর বয়স হয়ে গেছে। এরপরে লিখুন হচ্ছে মহাবৃদ্ধ, বৃহস্পতি। মানে বৃদ্ধ হচ্ছে 60, মহাবৃদ্ধ হচ্ছে তাহলে কিরকম ধরবো, 80-85, সে হচ্ছে বৃহস্পতি। এরপরে হচ্ছে অতিবৃদ্ধ, মানে 100 বছর ছাড়িয়ে গেছে, সে হচ্ছে শনি। মহাবৃদ্ধ, তারপরে হচ্ছে অতিবৃদ্ধ। হলো? যুব গ্রহের বয়স কত হবে? যুবক গ্রহর বয়স হবে 12 বছর পর্যন্ত, 12 থেকে 15 যুবক। ম্যাক্সিমাম। ও যুবক, যুবক, যুবক 25-26। মানে আমরা ম্যাম যুবক বলতে প্রশ্নের যেরকম ছিল। বুঝি, 25-26-27 এরকম বয়স হবে তার। ম্যাম যুব গ্রহটা কোনটা? ইয়ং, ইয়ং, ইয়ং। হ্যাঁ মানে ওটা কোনটা, মানে কোন গ্রহটা? যুবক গ্রহ হচ্ছে মঙ্গল। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম যে ম্যাম আমরা সবাই জানি যে শনি হচ্ছে মানে রবির ছেলে, হ্যাঁ, হ্যাঁ। রবির পুত্র। আর তাহলে বাবার বয়স কম আর ছেলের বয়স বেশি হয়ে গেল কি করে? আসলে রাজাদের কখনো বয়স হয় না। হ্যাঁ, রাজা, রাজার যে, আমি আসলে এইটা বোঝানোর চেষ্টা করেছি মানুষ সাপেক্ষে, কিন্তু হ্যাঁ ম্যাম আপনি সেটা যে, বুঝেছি। আপনি যে প্রশ্নটা করছেন ওটা পৌরাণিক ব্যাখ্যায় চলে গেল। সেখানে হ্যাঁ কিন্তু বয়সের আমি ব্যাখ্যাটা দিচ্ছি না, আমি বলছি এই গ্রহগুলো যদি এক একটা মানুষ হতো, তাহলে সেই গ্রহটার কেমন বয়স হতো। এখানে ছেলে বাবা আচ্ছা ওই সম্পর্কটা টানলে হবে না। হুম। আচ্ছা মানে আচ্ছা এখানে আচ্ছা। আমরা 9টা গ্রহের নাম, 7টা গ্রহের নাম আমরা পেলাম তো, তাহলে এই 7টাই যদি আলাদা আলাদা মানুষ হতো, এই 7 জনের বয়স কিরকম হতো সেটা বোঝানোর জন্য আমি বয়সটা উল্লেখ করছি। ওরকম বয়সের উল্লেখ নেই, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম। না না সেটা বুঝতে পেরেছি ম্যাম। মানে হ্যাঁ, মানে মানে সেটা রবির থেকে অতিবৃদ্ধ হয়ে যাচ্ছে বলেই প্রশ্নটা। তার মানে হ্যাঁ, ওটা হ্যাঁ। পৌরাণিক পৌরাণিক গল্প। মানে আর এটা অতিবৃদ্ধ কেন ফলিত বলছি, জ্যোতিষের পার্ট একটা। আমি অতিবৃদ্ধ কেন বলছি, যে কারকত্ব আমরা গ্রহের এরপরে পড়বো না, তো হুম এমন অনেক ক্ষেত্রে দেখবেন বাবা এবং ছেলে, হুম তারা দুটো মানুষ, এমনি বাস্তবিক জীবনে দেখবেন বাবা এখনো ভীষণ স্টাইলিশ, হুম এখনো শক্ত সমর্থ, কিন্তু হুম তার ছেলে সে আধ্যাত্মিক হয়ে গেছে। বাবা হুম হুম। এখনো জিন্স জ্যাকেট পরে বেরোন, আর তার ছেলে ধুতি পাঞ্জাবি পরে বেরোয়। এই যে দুটো মানুষের আলাদা আলাদা ডিফারেন্ট। বৈশিষ্ট্য, হ্যাঁ, এই বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আলাদা। তাদের এই ক্যারেক্টারের আলাদা আলাদা আহ, বিভাজনটা হয়েছে। বাবার বয়স বেশি, অবশ্যই বয়স বেশি হবে, কিন্তু বৈশিষ্ট্য অনুযায়ী দেখা গেছে বাবা ইয়ং, ছেলে একদম বুড়ো হয়ে গেছে। এরকম কিন্তু হ্যাঁ বাস্তব জগতেও দেখবেন আপনি। হুম। হ্যাঁ ম্যাম দেখা হ্যাঁ, যায় দেখা যায়। এই সেই কারণেই। তার মানে এটা ফলিত জ্যোতিষের একটা মানে এটা এইগুলো সব ট্রেটস। হ্যাঁ, আর এগুলো পরবর্তীকালে আপনাদের প্রত্যেকটা কাজে লাগবে, যে যখনই আপনারা মোটামুটি একজনের বিবাহ বিচার করবেন, সপ্তম হাউস থেকে বিয়ের বিচার হচ্ছে,
তো এই আপনাদের একটা প্রশ্ন আসবে, ভীষণ কমন প্রশ্ন। সেটা হচ্ছে আমার বউ কেমন হবে, আমার বর কেমন হবে। হুম। তো তখন সপ্তম হাউসে বসে থাকা গ্রহ তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা বলবো যে এই বউ কেমন হবে, বলতে ভালো মন্দ হবে সেটা না, সুন্দরী হবে বা চার্মিং হবে বা সে কম বয়সী হবে না বেশি বয়সী হবে, এই ধরনের প্রশ্ন আসবে। হুম। এবং জ্যোতিষ করতে গিয়ে আমরা তো দেখবো যে কত রকমের যে প্রশ্ন, এবং সেই তার আমাদের সাধারণ জীবনে সঙ্গে সেগুলো আমরা মেলাতে পারবো না, অনেক কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। সেই বিশ্লেষণের সময় কিন্তু আমাদেরকে এই গ্রহের যে বৈশিষ্ট্য এবং যে কারকত্ব সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের তখন প্রেডিকশনটা করতে হবে। আর সেই কারণেই কিন্তু আমাদের এগুলোকে ভীষণ ভালোভাবে জেনে নিতে হবে, না হলে একদম ভুলে যাবে। আপনি যদি এইগুলো একদম চোখ বন্ধ করে মুখস্থ করে রাখতে পারেন, তাহলে আপনি দেখে নিলেন সপ্তম হাউসে কারো 7 নম্বর ঘরে বুধ বসে আছে, তো বুধের স্বভাব হচ্ছে বালকের মতন স্বভাব, তো আপনি একদম নিশ্চিন্তে বলে নিন যে তোমার যে বউ হবে বা তোমার যে প্রেমিকা হবে সে খুব চঞ্চল প্রকৃতির হবে, সে অল্প বয়সী হবে, খুব কথা বলবে। এই কারকত্বগুলো আমরা করবো। ঠিক আছে। ম্যাম, একটা ছোট প্রশ্ন করবো এখানে আপনার হ্যাঁ। কথা প্রসঙ্গে, হ্যাঁ। যে বুধের সাথে যদি এবার শনি বসে থাকে, হুম। কারণ দুটো গ্রহ একই ঘরে বসতেই পারে, এবার তাহলে তখন একটা আমাদের বিচার করতে হবে লগ্ন সাপেক্ষে কোন লগ্ন, তার শত্রু গ্রহ না আচ্ছা। মিত্র গ্রহ। তাহলে আমাদের এই এই প্রশ্নের হিসাবে আমাদের আবার আসতে হবে যখন আমরা এই শনির কারকত্বগুলো পড়ব। তো বুধ, আমি আপনাকে সাধারণভাবে আপনার প্রশ্ন অনুযায়ী বলছি, বুধ যেমন কথা বলছে, কিন্তু এই শনি তার আবার আলাদা কিছু, মানে শনি যেমন অতি বিরুদ্ধ, তার মানে কি, তার চেহারার মধ্যে একটা ম্যাচুর ম্যাচুর ভাব আসা উচিত ছিল, আবার দিকে বুধ বলছে সে নাকি কচি কচি হবে। এই তো প্রশ্ন যে দুটো হুম, গ্রহ তাহলে কিভাবে আমরা একদম। কম্বাইন করবো। হ্যাঁ। হ্যাঁ। তাহলে হ্যাঁ। সেই ক্ষেত্রে এই দুটো গ্রহের মিক্স আপ আমাদের করতে হবে। যে এই ব্যক্তি কথা তো বলবে বেশি, কিন্তু খুব নীতিযুক্ত কথা বলবে, কারণ শনি খুব নীতিবান গ্রহ। এর মধ্যে হয়তো বাচ্চাদের মতন মানসিকতা থাকবে, কিন্তু ভীষণভাবে কার্মিক হবে শনির মতো। এই ধরনের বৈশিষ্ট্যগুলো মিক্স আপ করতে হবে, সেটা লগ্ন আচ্ছা সাপেক্ষে করবো আমরা। আচ্ছা আচ্ছা। থ্যাংক আচ্ছা, ইউ ম্যাম। তাহলে আমাদের আজকের মোটামুটি গ্রহের বেসিক পার্টটা আমরা কমপ্লিট করলাম। সামনের ম্যাম দিন। 6টা স্টেজ তাই তো? হ্যাঁ, ম্যাম, রাহু 6টা কেতুর স্টেজ। তো কোনো বয়সের ভাগ নেই নাকি? না, ও রাহু কেতুর কোনো বয়সের ভাগ নেই ওদেরকে। এখানে যেহেতু ওরা গ্রহের মধ্যে পড়ছে না, ছায়া গ্রহ, তাই ওদেরকে কোনো বয়সের বিভাজন দেওয়া হয়নি। আর এই যে আজকে আমি কাকে দায়িত্ব, যে আমার দায়িত্বটা নিয়েছিল, তাকে আমি আবার মানে আপনাদের সকলকে দায়িত্ব দিয়ে রাখছি, সামনের দিন মনে করিয়ে দেবেন যে গ্রহের দৃষ্টি এবং গ্রহের শত্রু মিত্রটা দিয়ে আমরা শুরু করব। আর ওকে আজকে ম্যাম। আজকের ক্লাস একটু লিখে রাখুন, গ্রহের দৃষ্টি এবং শত্রু মিত্র। আমিও লিখে রাখি যদি ভুলে যাই। আচ্ছা, এরপর তাহলে আমরা আজকের ক্লাস মোটামুটি সবাই বুঝেছি তো, কোনো সমস্যা নেই আর? ম্যাডাম, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি আমরা যে নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ যেটা হুম। বললাম গ্রহগুলো, হুম। তো আমরা শুভ আর অশুভের সাথে নৈসর্গিকটা কেন লাগাচ্ছি, সরাসরি বলছি না কেন এটাকে? কি লাগাচ্ছি? উম, নৈসর্গিক ওয়ার্ডটা হ্যাঁ। যে আমরা ব্যবহার করছি, শুভ আর তো অশুভ কেন বলছি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সরাসরি শুভ অশুভ ন্যাচারাল কেন বলছি কারকত্ব, না? মানে নৈসর্গিক কথাটা কেন লাগাচ্ছি, এটাই আপনার প্রশ্ন। নৈসর্গিক কথার অর্থ হচ্ছে ন্যাচারাল ভাবে। এই যে যেহেতু এই গ্রহগুলোই আবার পরবর্তীকালে লগ্ন সাপেক্ষে বদলে যাবে। মানে মনে করুন, এই যে আপনি এখন বললেন যে শুভ গ্রহকে শুক্র, বৃহস্পতি, এদের তো শুভ পড়েছেন, কিন্তু এরা কিন্তু কখনো কখনো গিয়ে লগ্ন সাপেক্ষে অশুভ ফল দেবে পরবর্তীকালে, যখন লগ্ন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তারা অশুভ ফল দিলেও তাদের কিছু বেসিক ক্যারেক্টার থাকবে, সেই ক্যারেক্টার গুলো কিন্তু সেখানে গিয়ে চেঞ্জ হবে না। মানে শনি যেমন মৃত্যুর কারক, আজকে আমি যেমন আপনাদেরকে বলছিলাম, শনি যেমন মৃত্যুর কারক, সে যেমন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেই সে যদি গিয়ে কারোর খুব ভালো ভাবের কারকও হয়, তথাপি তার এই যে নৈসর্গিক, মানে তার যে ন্যাচারাল বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু সেখানেও সে ফল দেবে, সেখানে কিন্তু সে চেঞ্জ হয়ে ভদ্রলোক হয়ে যাবে না। মানে একজন খারাপ লোক, সে বাবা হয়েছে, বাবার মতন সে বিহেভিয়ার করছে, কিন্তু তার ভিতরে যে খারাপত্বটা সেটা কিন্তু যাচ্ছে না, তার মধ্যে কিন্তু সে থাকছে। সেই রকম ভাবে এই জন্য আমাদের নৈসর্গিক কথাটা, যে এই গ্রহগুলোর সঙ্গে এই যে ন্যাচারাল ব্যাপারগুলো, এটা সবসময় থাকবে। তারপরে গিয়ে লগ্ন সাপেক্ষে সেগুলো আলাদা আলাদা হবে। শুধু শুভ শুধু অশুভ বলে কোনো গ্রহ হয় না, শুভ গ্রহ অশুভ গ্রহ বলে কেউ হয় না, লগ্ন সাপেক্ষে শুভ এবং অশুভ হয়। বুঝতে পেরেছি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত। ম্যাম, হ্যাঁ। ম্যাম আচ্ছা। বলছি কি ওটা কি খনিজ গ্রহ, খনিজ জিনিস বললেন? হ্যাঁ, কি বললাম?
ফলিত বললেন, শুধু স্পেলিংটা বলুন না। আমি শুনতে ওই যে পাচ্ছি না আবার। গণিত জ্যোতিষ আর ফলিত জ্যোতিষ হ্যাঁ বললেন। হ্যাঁ, গণিত জ্যোতিষ এবং ফলিত জ্যোতিষ দুটো আলাদা, সে প্রথম দিনই আমরা বলেছিলাম বেসিকের দিক। আচ্ছা, নেক্সট ক্লাসটা কি নিয়ে বললেন ম্যাডাম? হ্যাঁ, নেক্সট ক্লাস লিখবেন গ্রহের দৃষ্টি এবং কি বললাম, গ্রহের শত্রু মিত্র। আচ্ছা, কে যেন একজন আমাদের দায়িত্ব নিয়েছিলেন নোটস লেখার, তার নোটসটা খুব ভালো হয়েছিল। যদি আপনার সেই নোটস গুলো পরের দিন লেখা হয়ে থাকে, আপনারা প্লিজ একটু গ্রুপে শেয়ার করবেন, কারণ আজকেও হয়তো অনেক একদম নতুন নতুন অনেকে জয়েন করেছেন, তাদের জন্য সেটা খুব ভালো হয়। তো আমরা আজকে এই পর্যন্ত, গুড নাইট, সকলে খুব ভালো থাকুন। আমাদের আবার দেখা হবে নেক্সট সোমবার, ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকুন। গুড নাইট, হ্যাঁ, সবাই ভালো গুড থাকবেন। নাইট ম্যাম। গুড নাইট গুড ম্যাম। নাইট ম্যাডাম। আপনারা ক্লাস লিভ করে যান একটু। দিতে তো পারছি না। আরে এখানে থেকে কি করে বেরোবো? ওরে ভগবান। হয়তো এটাকে বল করি শীতার্থ। কত পাইছি আপনার? না, আমি বুঝতে পারিনি কানেকশন করা হয়েছে। হয়ে গেল পেরে মোট কাটা। ওই বন্ধ। আমি জল খাই। ঠান্ডা বন্ধ এখন। এই তো হয়তো কলাই বেগুন। জল হ্যাঁ বাড়ি ছাড়া ঘুমাবো। একটু দিয়ে হবে এবার ঘুমাবো মানে সাড়ে 6 বাজে গেছি না হবে না ঠান্ডা বাজে। ওই বমন
বাচ্চা এনে পাপা দাদা হ্যাঁ হ্যাঁ ডাক্তার ডাকি এসব কিছু শোনার পেয়েছিল আর আমরা সব করতাম আর সব থেকে বড় এই চালু আছে নিয়েছে